শিক্ষা উন্নতির চাবিকাঠি। আমাদের শান্তি ও ঐক্যর জন্য চেষ্টা করতে হবে। ভাবুন তো, একটা বইয়ের শুধু সূচিপত্র দেখেই কি একটা আস্ত যুগের ইতিহাস পড়ে ফেলা যায়? হ্যাঁ, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমন একটা অদ্ভুত কিন্তু দারুণ ব্যাপার দেখব। প্রথম দর্শনে এটাকে খুব সাধারণ একটা দলিল মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে একটা সম্পূর্ণ যুগের চমৎকার চিত্র। আমরা কথা বলছি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণনের সংগৃহীত বক্তৃতা ও রচনা সমগ্রের সূচিপত্র নিয়ে। সাধারণত কোনো শাসনকালের ইতিহাস আমরা বিভিন্ন বিশ্লেষণাত্মক বই থেকে জেনে থাকি, তাই না? কিন্তু শুধুমাত্র একটা প্রকাশনার সূচিপত্রের কাঠামো আর বিষয়বস্তুর বিভাজন কিভাবে একজন বিশ্বনেতার দর্শন এবং তার প্রতিদিনের অগ্রাধিকারকে জীবন্ত করে তুলতে পারে, সেটা সত্যি অবাক করার মতো। চলুন এই অসাধারণ ঐতিহাসিক কাঠামোর স্তরে স্তরে আজ আমরা প্রবেশ করি। এই যে প্রকাশনার কথা বলছিলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বের করা এই বইটার উৎস আর সময়কালটা কিন্তু বেশ আকর্ষণীয়। মে ১৯৬২ থেকে মে ১৯৬৪, খুব অল্প সময় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা শুধু কোনো সাধারণ বইয়ের তালিকা নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক নেতার আনুষ্ঠানিক কথাবার্তার একদম একটা সরকারি ক্যাটালগ। এর সূচিপত্রের দিকে তাকালেই পরিষ্কার বোঝা যায় যে সেই সময় তিনি কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন, কোন কোন দেশের সাথে সম্পর্ক তৈরি করাকে অগ্রাধিকার দিয়েছিলেন এবং সর্বোপরি কিভাবে তিনি তার প্রেসিডেন্সিকে সংজ্ঞায়িত করেছিলেন। আজকের এই আলোচনায় আমরা মূলত 5টি দিক নিয়ে কথা বলবো। প্রথমত, বক্তৃতার একটি রেকর্ড, এরপর এক বিশ্বের জন্য তার রূপকল্প। 3 নম্বরে ভারতীয় গণতন্ত্রের আদর্শ, 4 নম্বরে দর্শন, শিক্ষা ও সংস্কৃতি, এবং শেষে বৈশ্বিক কূটনৈতিক সম্পৃক্ততা। মজার ব্যাপার হলো, মূল নথিতে বক্তৃতাগুলোকে শুধু তারিখ বা সময় অনুযায়ী না সাজিয়ে দারুণ কিছু থিম বা নির্দিষ্ট বিষয়ের ভিত্তিতে ভাগ করা হয়েছে। আর এই বিষয়ভিত্তিক বিভাজনটাই আজ আমাদের মূল নির্দেশিকা হিসেবে কাজ করবে। চলুন প্রথম বিষয়টা দিয়ে শুরু করা যাক, বক্তৃতার একটি রেকর্ড, অর্থাৎ একটি প্রেসিডেন্সিকে কিভাবে শ্রেণীবদ্ধ করা যায়। একটা সাধারণ সূচিপত্র কিভাবে পুরো প্রশাসনের প্রতিদিনের কাজের একটা ম্যাপ বা মানচিত্র হয়ে উঠতে পারে, সেটাই আমরা এই অংশে খুব স্পষ্টভাবে দেখতে পাব। একটু খেয়াল করলেই দেখবেন রাষ্ট্রপতির বক্তৃতাগুলোকে বেশ কয়েকটা বিশাল আর বৈচিত্র্যময় ভাগে ভাগ করা হয়েছে। একদিকে যেমন আছে এক বিশ্ব বা সকল জাতির জন্য বন্ধুত্বের মতো বিষয়, যা তার বিশাল বৈশ্বিক দৃষ্টিভঙ্গির প্রমাণ দেয়। আবার অন্যদিকে শিক্ষা ও সংস্কৃতি বা বিবিধের মতো অংশগুলো একদমই নির্দিষ্ট, স্থানীয় আর প্রতিদিনের ঘটনা নিয়ে কথা বলছে। মানে একজন রাষ্ট্রপ্রধানকে যে একই সাথে বিশাল আন্তর্জাতিক নীতি আর একদম সাধারণ অভ্যন্তরীণ উদ্যোগের মধ্যে কিভাবে চমৎকার ব্যালেন্স করে চলতে হয়, এটা তারই একটা অকাট্য প্রমাণ। এবার আসি আমাদের দ্বিতীয় বিষয়ে, এক বিশ্বের জন্য রূপকল্প, একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি। আন্তর্জাতিক সম্পর্ক আর বৈশ্বিক ঐক্যের ব্যাপারে তার দার্শনিক চিন্তাভাবনা ঠিক কেমন ছিল, সেটা এই অংশে খুব দারুণভাবে ফুটে উঠেছে। এই শিরোনামটার দিকে একটু নজর দিন। আমাদের জাতীয়তা হল মানব জাতি। ১৯৬৩ সালের জুনে নিউ ইয়র্কের এশিয়া সোসাইটিতে দেওয়া এই বক্তৃতার শিরোনামটা শুধু একটা কথার কথা ছিল না, বরং এটা ছিল আন্তর্জাতিক সীমানা ছাড়িয়ে পুরো মানবজাতিকে এক সুতোয় বাঁধার একটা ভীষণ শক্তিশালী আদর্শগত ঘোষণা। তার গভীর মানবতাবাদী রূপকল্পের এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? শিরোনামগুলো দেখলেই বোঝা যায় সেই সময়ের সবচেয়ে বড় বৈশ্বিক সংকটগুলো নিয়ে তিনি কতটা গভীরভাবে ভাবতেন। ১৯৬২ সালের জুনে পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলা কিংবা ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরশীলতা নিয়ে আলোচনা করা, এগুলো প্রমাণ করে যে আধুনিক রাষ্ট্রগুলো একে অপরের উপর কতটা নির্ভরশীল সেটা তিনি আগেই বুঝতে পেরেছিলেন। একটা বিশ্ব সম্প্রদায় বা উদীয়মান বিশ্ব সমাজের যে স্বপ্নটি দেখেছিলেন, সেটা তার প্রতিটি আন্তর্জাতিক ভাষণে একদম স্পষ্ট। আন্তর্জাতিক মঞ্চ থেকে এবার একটু ঘরের ভেতরের দিকে তাকানো যাক। আমাদের ৩ নম্বর বিষয়, ভারতীয় গণতন্ত্রের আদর্শ, অভ্যন্তরীণ দিকে মনোযোগ। দেশের ভেতরের শাসন ব্যবস্থা আর গণতন্ত্রের বিকাশ নিয়ে তিনি কি ভাবতেন, সেটা এবার আমরা দেখব। এই অংশের সবচেয়ে চমকপ্রদ দিকটা হল ভারসাম্য বা ব্যালেন্স। একদিকে আমরা দেখতে পাচ্ছি একদম ভেতরের বিষয়, যেমন জাতীয় সংহতির ডাক, নাগরিক কেন্দ্রীয় পরিষদে ভাষণ বা রাজ্যপালদের সম্মেলন। আবার ঠিক তার বিপরীতেই আছে পারমাণবিক অস্ত্রবিরোধী কনভেনশন বা জাতিসংঘ সাধারণ পরিষদের মতো বৈশ্বিক ইস্যু। এই যে 2 ধরনের বিষয় পাশাপাশি রাখা হয়েছে, এটাই বুঝিয়ে দেয় যে রাধাকৃষ্ণনের প্রেসিডেন্সি কতটা ভারসাম্যপূর্ণ ছিল। মানে ঘরের ভেতরের শিকড় মজবুত করার পাশাপাশি বাইরের বিশ্বেও তিনি ছিলেন সমানভাবে সরব। অক্টোবর ১৯৬৩ সালের রাজ্যপালদের সম্মেলনে দেওয়া এই বক্তৃতার শিরোনামটা লক্ষ্য করুন, প্রকৃত গণতন্ত্রী। ভারতের মতো এত বড় একটা দেশে গণতন্ত্রের আসল মানে কি, সেটা তো প্রতিনিয়ত নতুন করে সংজ্ঞায়িত করার দরকার ছিল। তাই এটা শুধু একটা মামুলি ভাষণ ছিল না,
বরং ভারতের ভেতরে গণতান্ত্রিক আদর্শ নিয়ে প্রশ্ন করা, সেটাকে আরও ঘষে মেজে পরিষ্কার করা আর এর চর্চাকে আরও গভীরে ছড়িয়ে দেওয়ার একটা নিরন্তর প্রচেষ্টা ছিল। আমাদের 4 নম্বর পয়েন্ট, দর্শন, শিক্ষা এবং সংস্কৃতি, মননশীলতার চর্চা। দেখুন, একজন দার্শনিক রাষ্ট্রপতির কাছ থেকে ঠিক যেমনটা আশা করা যায়, এই নথিতে দর্শন, ধর্ম, শিক্ষা আর সংস্কৃতির জন্য বেশ বড় একটা জায়গা রাখা হয়েছে। রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে কিভাবে মননশীলতার চর্চাকে উৎসাহ দেওয়া হতো, এটা তারই প্রমাণ। এই দীর্ঘ তালিকাটা দেখলেই অবাক হতে হয়। স্বামী বিবেকানন্দের জন্মশতবার্ষিকী থেকে শুরু করে সিডেনহ্যাম কলেজের সুবর্ণ জয়ন্তী বা সি ক্যাডেট কর্পসের মতো সংস্থায় তার উপস্থিতি এসবই বলে দেয় যে শিক্ষা আর সংস্কৃতির জায়গাগুলো প্রশাসনের কাছে কতটা গুরুত্ব পেত। পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়েই যে একটা বিশাল তালিকা, এটা আসলে সেই সময়ের ভারতের একটা দারুণ বৌদ্ধিক জাগরণের ছবি আমাদের চোখের সামনে তুলে ধরে। তবে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হল রাষ্ট্রপতির নিজস্ব পাণ্ডিত্য। বইয়ের মুখবন্ধ নামে যে উপবিভাগটা আছে সেটা একটু খেয়াল করুন। তিনি যে শুধু ভাষণ দিতেন তা নয়, সমসাময়িক সাহিত্য আর চিন্তাধারায় তার সরাসরি অবদান ছিল। ভাবা যায়, মাত্র 1 বছর কয়েক মাসের মধ্যে তিনি 11টা একেবারে আলাদা বইয়ের মুখবন্ধ লিখেছিলেন। আর বিষয়গুলোর বৈচিত্র্য অবাক করার মতো। একদিকে অর্থনীতি নিয়ে ব্যবসায় সরকার, তো অন্যদিকে মহাকাব্যিক ঐতিহ্য নিয়ে রামায়ণ কথা। একজন রাষ্ট্রপ্রধান কতটা সক্রিয় পণ্ডিত হতে পারেন, এটা তারই একটা দারুণ প্রমাণ। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ আর সম্ভবত সবচেয়ে ঘটনাবহুল অংশে, বৈশ্বিক কূটনীতি সম্পৃক্ততা, সকল জাতির জন্য বন্ধুত্ব। এই অধ্যায়ে রাষ্ট্রপতির যে কি অবিশ্বাস্য রকমের ব্যস্ত কূটনীতির সময়সূচি ছিল তার একটা চমৎকার বিবরণ পাওয়া যায়। হ্যাঁ, সংখ্যাটা 40। নথি অনুযায়ী মাত্র 2 বছরেরও কম সময়ে শুধু বিদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র নেওয়া আর রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানানোর জন্যই 40টিরও বেশি আলাদা কূটনৈতিক সভার কথা বলা হয়েছে। একটু চিন্তা করে দেখুন, কূটনীতির গতি তখন কতটা দ্রুত ছিল। প্রায় প্রতি সপ্তাহেই বিশ্বের কোনো না কোনো প্রান্তের সাথে সম্পর্ক তৈরি বা নবায়ন করা হচ্ছিল। আর কূটনীতির ধরনগুলোও ছিল বেশ বৈচিত্র্যময়। স্পেনের, সিরিয়ার বা মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতদের আনুষ্ঠানিক পরিচয়পত্র গ্রহণ থেকে শুরু করে গ্রিসের রাজাকে স্বাগত জানানো বা মেক্সিকোর রাষ্ট্রপতির সাথে রাষ্ট্রীয় ভোজে অংশ নেয়া, সবকিছুই একদম নিখুঁতভাবে লেখা আছে এখানে। মানে কূটনীতি শুধু একটা বদ্ধ ঘরের মিটিং করার মধ্যে সীমাবদ্ধ ছিল না, রাষ্ট্রীয় নৈশ ভোজ থেকে শুরু করে সাধারণ নাগরিক সংবর্ধনা পর্যন্ত সব জায়গায় এর ব্যাপ্তি ছিল। বিদেশি অতিথিদের আতিথ্য দেওয়ার পাশাপাশি তিনি নিজেও কিন্তু প্রচুর সফর করেছেন। বক্তৃতা দেওয়ার জায়গাগুলো খেয়াল করলেই তার আন্তর্জাতিক ভ্রমণের ম্যাপটা চোখের সামনে ভেসে ওঠে। মে 1963-তে তিনি কাবুল আর তেহরানে, ঠিক তার পরের মাসেই ওয়াশিংটন আর লন্ডনে, আবার নভেম্বরে চলে গেলেন প্রতিবেশী নেপালের কাঠমান্ডুতে। এটা কোনো ভ্রমণ কাহিনী না ঠিকই, কিন্তু কিভাবে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে বিশ্বব্যাপী সেতুবন্ধন তৈরি হচ্ছিল তার একটা দারুণ স্পষ্ট ছবি আমরা এখান থেকে পেয়ে যাই। সবশেষে নথির একেবারে শেষের বিবিধ অংশে আসলে আমরা একটা দারুণ বৈপরীত্য দেখতে পাই। আন্তর্জাতিক মঞ্চে এত বড় বড় কাজ করার পাশাপাশি একজন রাষ্ট্রনেতার দৈনন্দিন কাজ কতটা ছোট ছোট আর সুনির্দিষ্ট হতে পারে সেটা এখানে খুব পরিষ্কার। নতুন রাজ্য নাগাল্যান্ডের উদ্বোধন থেকে শুরু করে মাদুরাইতে একটা দুগ্ধ সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা কিংবা অ্যাম্বুলেন্স প্রতিযোগিতায় পুরস্কার দেওয়া, এই ছোট ছোট কিন্তু ভীষণ জরুরি কাজগুলো প্রমাণ করে যে রাষ্ট্রপতির বিশাল দর্শন শেষ পর্যন্ত একেবারে প্রাত্যহিক আর সাধারণ কাজের মাধ্যমেই বাস্তবে রূপ নিত। পুরো নথিটা বিশ্লেষণ করার পর একটা অমোঘ প্রশ্ন কিন্তু মাথায় আসেই। একটা সাধারণ সূচিপত্রের কাঠামো আসলে একটা প্রেসিডেন্সির আসল উত্তরাধিকার সম্পর্কে আমাদের কি শেখায়? একটা বইয়ের প্রথম কয়েকটা পাতা, যা আমরা হয়তো বেশিরভাগ সময়ই না পড়ে উল্টে যাই, সেটাই কিভাবে একটা পুরো শাসনকালের দর্শন, চ্যালেঞ্জ আর অর্জনের ম্যাপ হয়ে উঠতে পারে। এই সূচিপত্র আমাদের বুঝিয়ে দেয় যে ইতিহাস শুধু বড় বড় গল্পে নয়, বরং নথির সাধারণ কাঠামোর ভেতরেও লুকিয়ে থাকে। আশা করছি আজকের এই বিশ্লেষণ সেই ঐতিহাসিক সময় আর নেতাদের দর্শন সম্পর্কে আপনাদের আরও গভীরে জানার আগ্রহ জাগিয়ে তুলবে। আজকের মতো এখানেই শেষ করছি। এই দারুণ ঐতিহাসিক দলিলটি নিয়ে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।